তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আর্গুমেন্টেটিভ এসে হচ্ছে আপনাদের টাস্ক 2 তে আছে আইএলটিএস এর মধ্যে। এটা হচ্ছে আর্গুমেন্টেটিভ হচ্ছে এমন এসে যেখানে আমি নিজে যুক্তি দেখিয়ে লিখতে পারবো কিছু, অর্থাৎ আমি কোনো বিষয়ের পক্ষে অবস্থান করে সেই পক্ষে আমি কিছু বলতে পারবো, অথবা আমি তার বিপক্ষে কিছু বলতে পারবো। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমরা যখনই হচ্ছে কোনো বিষয়ে কথা বলতে গিয়ে নিজের যুক্তি প্রদর্শন করতে পারবো এবং আমার আমার কাছে যথেষ্ট তথ্য থাকবে, সেই বিষয়টাকে বলা হয় আর্গুমেন্টেটিভ এসে। ওকে, তো আর্গুমেন্টেটিভ এসের মধ্যে আপনার সাধারণত লেখক কি করে ওই টপিক, যেই টপিকে সে লিখবে তার পক্ষে অথবা বিপক্ষে অবস্থান করে, এবং সে এমন কিছু শক্ত যুক্তি তার নিজের মধ্যে বা রিজন কিছু দেখিয়ে থাকে যেটা দ্বারা সে প্রমাণ করে যে হ্যাঁ আমার কথাটাই সত্য। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এই বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। তো আর্গুমেন্টেটিভ এসেগুলো সাধারণত প্রেজেন্ট ন্যারেটিভ দিয়ে হতে পারে। আচ্ছা, শুধু তাই না, ডিসক্রিপটিভ এসে যেটাকে বলা হয়, ডিসক্রিপটিভ এসে ডিসক্রিপটিভ এসে সরি ডিসক্রিপটিভ ডিসক্রিপটিভ এসে হচ্ছে, আরে আজকে কিবোর্ড আমার কথা শুনতেছে না। তাহলে যেটা বলতেছিলাম, ডিসক্রিপটিভ এসেও কি হতে পারে, আপনার এই 2 নম্বর স্টাইলে লেখা লেখা লাগতে পারে। তারপরে আপনার আসতে পারে 3 নম্বর হচ্ছে ন্যারেটিভ এসে। ন্যারেটিভ এসে এগুলো পরে আমরা আলোচনা করব। 4 নম্বর আসতে পারে এরকম হচ্ছে কজ এন্ড ইফেক্ট। আপনাদের সবগুলো শিখতে হবে না, আপনাদের যারা আইএলটিএস দিবেন শুধু টাস্ক 2 এর জন্য আর্গুমেন্টেটিভ এসে শিখতে হবে। কজ এন্ড ইফেক্ট, কজ এন্ড ইফেক্ট এসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই 4 ধরনের এসে আমরা কি করতে পারি, আমরা এই 4 ধরনের এসেকে আমরা সাধারণত প্রেজেন্ট ন্যারেটিভ দিয়ে আমরা করতে পারি, বর্ণনা করতে পারি। আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে এটা যে কোনো জায়গায় লাগতে পারে। এমন হতে পারে যে আপনি যেখানে স্টোরি বা হিস্টোরি বেস লেখা লিখতেছেন সেখানে ফিউচার আসতে পারে, সেখানে প্রেজেন্টও আসতে পারে। ঠিক আছে, সেখানে প্রেজেন্টও আসতে পারে, সেখানে ফিউচারও আসতে পারে। তো এই জন্য আমাদের সবচেয়ে মানে যে বিষয়টা মানে আমাদের লাগতে পারে আইএলটিএস এর মধ্যে সাধারণত দেখা যায় টাস্ক 2 এর মধ্যে আপনার আর্গুমেন্টেটিভ এসে লিখতে বলা হয়, অর্থাৎ আমাকে বেস 2 দিয়ে লিখতে হতে পারে। আর 1 এর মধ্যে আর হচ্ছে আপনাদের টাস্ক 1 এর মধ্যে যারা হচ্ছে জেনারেল, মানে জেনারেল যারা আইএলটিএস দিবে তাদের দেখা যায় হচ্ছে আপনার এই কম্বাইন্ড এটা লাগবে, অর্থাৎ স্টোরি হিস্টোরি বেসড এবং হচ্ছে ফিউচার বা প্রেজেন্ট বেসড হতে পারে এটা। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা এই 3টা স্ট্রাকচার কিভাবে আসবে আমাদের লেখাগুলোর মধ্যে সেই বিষয়গুলো একটু কথা বলবো আমরা। প্রথমে হচ্ছে আমরা প্রথমে আনি হচ্ছে স্টোরি হিস্টোরি বেসড। স্টোরি বা হিস্টোরি বেসড যদি আমরা লেখা লিখতে হয়, ধরেন আপনাকে বললো যে এরকম যে কোনো একটা গ্রাফ এন্ড চার্ট, ধরেন 2010 সালের থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশের সাক্ষরতার হার কত, লিটারেসি রেট অফ বাংলাদেশ ধরেন, এর উপরে লিটারেসি রেট অফ বাংলাদেশ। হ্যাঁ, লিটারেসি রেট অফ বাংলাদেশ সম্পর্কে আপনার ধরেন বললো আইএলটিএস এর মধ্যে যে 2002 থেকে শুরু করে 2000 ধরেন 18 সাল পর্যন্ত আপনাকে এই লিটারেসি রেটটা তুলে ধরতে হবে। এখন এটা কিন্তু ইতিহাস ভিত্তিক, এই যে দেখেন হিস্টোরি বেসড ইতিহাস ভিত্তিক, তো স্বাভাবিকভাবে আপনাকে এখানে কি করতে হবে, পাস্ট টেন্সের ব্যবহার করতে হবে, তাই না? তো যাই হোক, আমরা এই স্টোরি বা হিস্টোরি বেসড যদি বাক্য মানে আমাদের কোনো কিছু লিখতে হয়, তাহলে আমরা কি করব, আমরা এখানে যেই সকল বিষয়ের ব্যবহারগুলো আনতে পারবো সেগুলো হচ্ছে আমরা আনবো হচ্ছে ওয়াজ ওয়ারের ব্যবহার। ওয়াজ ওয়ারের ব্যবহার আনবো নাম্বার 1, উইদাউট এনি ভার্ব। আমরা বলতে পারি ভার্ববিহীন, অর্থাৎ আমি ওয়াজ ওয়ারের ব্যবহার করে কি করব, আমি বিভিন্ন বাংলাদেশের এই কি বলে ওই যে বাংলাদেশের যে লিটারেসি রেটের যে অবস্থা আছে সেটাকে আমরা বর্ণনা করব একের পর এক। আচ্ছা, এটা একটা বিষয়, আমি আবার উদাহরণ দিয়ে দেখাবো আপনাদেরকে। এটা একটা বিষয়। তারপর হচ্ছে 2 নম্বর কথা হচ্ছে আমরা সরাসরি ভার্ব টু এর ব্যবহার করব। শুধু ভার্ব টু, আমরা জানি যে ভার্ব টু মানে হচ্ছে ইডি ফর্ম, ভার্ব টু মানে হচ্ছে
ইডি ফর্ম আমরা জানি, ইডি যুক্ত করলেই ভার্ব টু হয়ে যায়, 272টা ভার্ব ছাড়া, এটাও আমরা জানি। তাহলে আমরা এই দুইটা জিনিসকে ব্যবহার করব। আর মডেল ভার্ব থেকে আমরা কি ব্যবহার করতে পারি? মডেল ভার্ব থেকে আমরা ব্যবহার করতে পারি উডকে, কুডকে, মাইটকে, আর হচ্ছে হ্যাড টুকে। আমাদের এই কয়টাই লাগবে, দ্যাটস ইট। অর্থাৎ আমি যে কোনো স্টোরিকে আমি চাইলেই এই তিনটা বিষয় দ্বারা কিন্তু বর্ণনা করতে পারি, ওয়াজ ওয়ার দ্বারা, ভার্ব টু দ্বারা, উড কুড মাইট দ্বারা। এইখানে আমার আর কিছু প্রয়োজন নাই, বিষয়টা কিন্তু খুবই ইজি। এখন আমি যদি ধরেন দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ সম্পর্কে আমি লিখতে চাচ্ছি, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। আজকে আমার আসলে ব্রেনও কাজ করতেছে না, আমার হাতও চলতেছে না। হ্যাঁ, যাই হোক, লিটারেসি রেট অফ বাংলাদেশ মানে এই কয়দিন আছে আমাদের কলেজে, আমি তো একটা কলেজের মানে ফর্ম টিচার, যার কারণে আমাকে ওই ফর্ম ফিল আপের দায়িত্বটা পালন করতে হচ্ছে আর কি। ফর্ম ফিল আপের যে দায়িত্ব, আজকে আপনাদের বাড়িতে আসার আগে কলেজেই ছিলাম ওই ফর্ম ফিল আপের ঝামেলা নিয়ে, বুঝছেন? যে আমি খুব লোডে ছিলাম, ওয়ার্ক আজকে শেষ হয়েছে আর কি, ওয়ার্ক লোডে ছিলাম, যার কারণে মানে ব্রেইন স্ট্যাগনেন্ট হয়ে আছে অনেকটা বলতে পারেন। আমার হাতও যেমন চলতেছে না। যাই হোক, সমস্যা নাই, ক্লাস নেওয়া দরকার আমার, যেহেতু আমি এর আগে কয়েকটা ক্লাস করতে পারি না আপনাদের। তাহলে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ সম্পর্কে আমরা লিখবো। এখানে আমরা একটু করে নিয়ে আসি, একটা গ্রাফ আঁকি আগে, একটা চার্ট আঁকি আমরা। আমরা এখান থেকে এই চার্টটা নেই, এই কোনটা নেওয়া যায়, এইটা নেই আমরা। হ্যাঁ, এই চার্টটা আমরা নিলাম। ওকে, এটা ধরেন হচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার 2000, আমরা 2002 ধরলাম এটাকে। হ্যাঁ, এটাকে আমরা 2002 ধরলাম। 2002-এ মনে করেন যে আমাদের বাংলাদেশের সাক্ষরতার হার ছিল, ধরে নেন 45%। হ্যাঁ, 45। তারপরটাকে আমরা ধরলাম, ধরেন 2006 ধরলাম আমরা। আচ্ছা, 2005 বছর যদি করি তাহলে কত হয়? 2007। হ্যাঁ, 2007 ধরলাম। 2007-এ ধরেন আমাদের পার্সেন্টেজ ছিল হচ্ছে 50%। হ্যাঁ, 50%। আর 2000, এটাকে আমরা 2012 সাল ধরলাম। 2012 সালে আমাদের বাংলাদেশে সাক্ষরতার হার তো সবাই বুঝেন নাকি? ধরে নিলাম 61%। তারপর হচ্ছে ধরেন 2017 সাল, 2017 সালে আমি ধরে নিলাম হচ্ছে এটা 70%। ওকে, ফাইন, এই তো হয়ে গেল। হ্যাঁ, এই আমাদের চার্ট। এই চার্টের নাম কি? চার্টের নাম হচ্ছে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের লিটারেসি রেটের একটা হার দেয়া আছে 2002 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা তো একটা ইতিহাস, কি বলেন? ইতিহাস না এটা একটা? আপনাদের তো কথা বলতে হবে, তাই না? আমি জিজ্ঞেস করলে কথা বলতে হবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা একটা ইতিহাস। তো ইতিহাস ভিত্তিক লেখা আমরা লিখবো কি দিয়ে? এই তিনটা জিনিস দিয়ে। এখানে আমরা একটা জিনিস যেটা করব, প্যাসিভ ভয়েসকে আমরা এড়িয়ে চলবো। প্যাসিভ ভয়েস আমরা চেষ্টা করব যে প্যাসিভ ভয়েস যেন না লিখতে হয়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন ধরেন আমি 2000, এবার মিউট করে ফেলেন, কথা বলে মিউট করে ফেলেন। হ্যাঁ, তো এখন দেখেন 2002 সাল এটা অতীতকালের ঘটনা, 2007 অতীতকালের ঘটনা, 2012 অতীতকালের ঘটনা, 2017 অতীতকালের ঘটনা। এখন আমি যদি এটাকে লিখতে চাই, আপনাদের তো আইএলটিএস এর মধ্যে একটা হেডলাইন দেওয়া থাকবে, আপনাকে কি লিখতে বলা হবে সেটা বলে দেওয়া হবে, এবং আপনারা ওইটাকেই প্যারাফ্রেজ করে আপনি কি করবেন, প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে সাজাবেন। আচ্ছা, ফাইন। এখন দেখেন, আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ড সাজাবেন, তাই না? ব্যাকগ্রাউন্ড সাজাতে গেলে আমি আপনাদের বলছিলাম কিছু কথা মুখস্থ করে নিলে হয়, ভালো হয়, বা প্র্যাকটিস করে নিলে ভালো হয়।
এই জিনিসটাকে আমি বর্ণনা করতে গিয়ে আমি তো আগে বলবো যে আমি 2002 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশের লিটারেসি রেট সম্পর্কে বর্ণনা করতে যাচ্ছি, তাই না? আমি তো এই কথা আগে বলতে হবে। তাহলে আমি কিন্তু স্বাভাবিকভাবে আমি প্রথমে উপস্থাপন করতে পারি কিছু কথা দিয়ে, কিছু মানে মাধুর্যমণ্ডিত কথা বলে আমি কিছু উপস্থাপন করতে পারি। আমি প্রথমে এভাবে স্টার্ট করতে পারি, as we have a glimpse, হ্যাঁ, as we have a glimpse, glimpse of the, কয়েকভাবে লেখা যায়, আমি এটা একটু লিখতেছি এভাবে, মানে এক পলক তাকিয়ে, কিসের মধ্যে তাকিয়ে, অফ দ্য গ্রাফ, হ্যাঁ, এটা একটা চার্ট, তাই না? তাহলে লাইন, এটা হচ্ছে লাইন বার। আচ্ছা, এটা বার চার্ট তো। হ্যাঁ, বার চার্টও বলা হয়, লাইন বারও বলা হয়, বার চার্ট বললেও পারি আমরা। তাহলে অ্যাজ উই হ্যাভ এ গ্লিমস অফ দ্য বার চার্ট, অর্থাৎ এই বার চার্টের মধ্যে আমরা এক পলক তাকানোর পরে, অর্থাৎ এক পলক তাকিয়ে আমরা কি করি, we can see that, বা we can find that it has drawn, drawn a vivid sketch, হ্যাঁ, ওভার, এই কথাটা আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন। এটাকে কয়েকভাবে চাইলে মানে ব্যাকগ্রাউন্ড, এটা তো আমরা মানে কোনো লেখা শুরু করার আগে আমার তো একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, একটা স্টেজ লাগবে, আমি কি সম্পর্কে লিখতেছি সেটাকে বলতে হবে। এই কথাটা হচ্ছে সেই কথার কি স্টার্ট। তাহলে আমরা এইভাবে শুরু করতে পারি। ওভার দেওয়ার পরে আমি এখানে টপিকটা দিয়ে দিতে পারি। আমরা চাইলে আরো অন্যভাবে লিখতে পারি, যেমন আমরা চাইলে এইভাবে লিখতে পারি, বাই এক্সপ্লোরিং, হ্যাঁ, বাই এক্সপ্লোরিং। কিছু কথা তো আমাদের আসলে আমাদের লেখাকে মানে আরো সুন্দর করার জন্য কিছু কথা মুখস্থ রাখাই ভালো। তো আমি বলতে পারি বাই এক্সপ্লোরিং দা, হ্যাঁ, বার চার্ট, we can find that it has we can find that it has drawn, অথবা লিখতে পারি হাইলাইটেড, অথবা লিখতে পারি পোর্ট্রেট, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি find that it has portrait, কি পোর্ট্রেট করেছে, দা, এই যে পোর্ট্রেট দেওয়ার পরে এবার আমি লিখে দেব এখানে যে কি কোন বিষয়টাকে সে পোর্ট্রেট করেছে। এখানে আমি জাস্ট টপিকটা দিয়ে দিলাম যে বাই এক্সপ্লোরিং দ্য বার্চার উই ক্যান ফাইন্ড দ্যাট ইট ইজ পোর্ট্রেট, কি পোর্ট্রেট করেছে, এই যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। আমি এখানে টপিকটা লিখে দিলাম, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। ওকে, ফাইন। আচ্ছা, এখানে আমি লিখে দিলাম। আমি চাইলে উপরের এভাবে লিখতে পারি, ঠিক আছে, আমি চাইলে এভাবে লিখতে পারি, আমি চাইলে আবার এভাবে লিখতে পারি, বাই এক্সপ্লোরিং দ্য বার চার্ট উই ক্যান ফাইন্ড দ্যাট ইট হ্যাজ পোর্ট্রেট। মানে আমি আইএলটিএস এর কোয়েশ্চেনে যেভাবে বলা হয়েছে আমি জাস্ট ওটাকে কপি করলাম না, কপি এড়িয়ে গেলাম, হ্যাঁ। তো আমি লিখলাম যে পোর্ট্রেট দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, হ্যাঁ। আচ্ছা, এখন এটা কত থেকে কত সাল পর্যন্ত, 2002 সাল থেকে 2017 সাল পর্যন্ত। আমরা লিখতে পারি ফ্রম 2002 টু 2017, দ্যাটস হয়ে গেল। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, ইন্ট্রোডাকশন হয়ে গেল, অর্থাৎ আমি ইন্ট্রোডিউস করলাম যে আমি কোন বিষয়টাকে কি করতে যাচ্ছি, বর্ণনা করতে যাচ্ছি। ওকে, ফাইন। এখন আমার ইতিহাস শুরু হবে। আমরা কিন্তু ইতিহাসটাকে এই যে 2002 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশের, হ্যাঁ, সাক্ষরতার হারের যে ইতিহাস আছে, রেকর্ড আছে, হ্যাঁ, এই ইতিহাসটাকে বর্ণনা করতে গিয়ে আমাদের কি করতে হয়েছে, প্রথমে আগে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড সেটআপ করতে হয়েছে, হ্যাঁ, গড় সাজাতে হয়েছে। এখন আমি ইতিহাসটাকে বর্ণনা করব। তো স্বাভাবিকভাবে ইতিহাসটাকে বর্ণনা করতে হলে আমাদের কোথায় থাকতে হবে, ওয়াজারের মধ্যে থাকতে হবে, ভার্ব টু এর মধ্যে থাকতে হবে, উড কুডের মধ্যে থাকতে হবে। আচ্ছা, আমরা প্রথমে ওয়াজ দিয়ে করি। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের লিটারেসি রেট 2002 সালে 50% ছিল। আপনি সবসময় খুঁজবেন কে দিয়ে প্রশ্ন করবেন, তাইলে হয়ে যাবে। 2002 সালে 50% কে ছিল, এই যে খেয়াল করেন,
2002 সালে 50% কে ছিল? বাংলাদেশ ছিল, আমি ছিলাম, না লিটারেসি রেট ছিল? লিটারেসি রেট। তাহলে আমরা সাবজেক্ট বানাবো কাকে? লিটারেসি রেটকে সাবজেক্ট বানাবো, তাই না? ইয়েস স্যার। তাহলে কি লিখবো? দ্য লিটারেসি রেট। হ্যাঁ, দ্য লিটারেসি রেট হচ্ছে সাবজেক্ট। এবার আমি ওয়াজ দিয়ে করি। ওয়াজ ওয়াজ ছিল। এবার আমি আমি মাত্র বললাম কে ছিল। এবার এই লিটারেসি রেট কি ছিল? 50% ছিল। কত ছিল? এটার মানে হচ্ছে আপনি যখনই কোনো সাবজেক্টকে খুঁজে বের করতে চান, আপনার কাজ হচ্ছে কি, যে কোনো কিছুকে বর্ণনা করতে হলে আপনাকে আগে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট খোঁজার একমাত্র উপায় যদি বলেন, তাহলে বলতে পারেন যে কে দিয়ে প্রশ্ন করলেই সাবজেক্টকে পেতে পারি আমরা। তাহলে 2002 সালে 50% কে ছিল? কে ছিল 50%? লিটারেসি রেট ছিল 50%। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, হ্যাঁ, অফ বাংলাদেশ ওয়াজ 50%। এই তো হয়ে গেল 50%। সরি, 50% কত সালে? ইন 2002। দ্যাটস ইট। 2002। দ্যাটস ইট। এখন আমি বলতে চাচ্ছি, ধরেন এরকম যে আমি ভার্ব টু দিয়ে বলতে চাচ্ছি, আমি ওয়াজ ওয়ার দিয়ে বলতে চাচ্ছি না। দেখেন, আপনি যখন কোনো সংখ্যা বর্ণনা করবেন, কোনো পার্সেন্টেজ বর্ণনা করবেন, সেটাকে সরাসরি ওয়াজ ওয়ার দিয়ে বলা যেতে পারে। এখন ভার্ব টু দিয়ে যদি বলতে যান, তাহলে কিন্তু আর ওয়াজ ওয়ার আনা যাবে না তখন। হ্যাঁ, প্যাসিভ করলে আবার আনা লাগবে। আমি চাচ্ছি যে প্যাসিভ ভার্ব আপনি করবেন না। প্যাসিভ ভার্ব করতে গেলে আপনি ঝামেলায় পড়বেন। আর প্যাসিভ ভয়েসটা আইএলস এর মধ্যে এক্সামিনাররা ততটা পছন্দ করে না। অ্যাক্টিভ সেন্টেন্সগুলোকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় আইএলস এর মধ্যে, আইএলস রাইটিং এ। ইভেন আপনারা দেখবেন যে পত্রিকার লেখার মধ্যেও প্যাসিভ ভয়েস তেমন একটা ব্যবহৃত হয় না। যারা পত্রিকা পড়েন তারা হয়তো ভালো ভালো বোঝেন, বা আমার কথাটা ঠিক আছে কিনা আপনারা ভালো বুঝতে পারবেন। কি বলেন আপনারা, যারা যারা এখানে কেউ? স্যার, হ্যাঁ, জি বলেন। টাস্ক ওয়ান করতে গেলাম ওই জায়গার মধ্যে যেগুলো মানে হইতেছে গেল ব্যান্ড 7+, এগুলা অনেকগুলো উদাহরণ আমি লিখছি। এটার মধ্যে ম্যাক্সিমাম দেখলাম পেসিভ ভয়েসে করা। আপনি দুই একটা আমাকে দেখেন তো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে আপনার আপনার কাজ হচ্ছে, আপনার আপনার ফোকাস থাকবে যে প্যাসিভ ভয়েস এড়িয়ে চলা, ঠিক আছে? ওকে, যদিও অনেকে ব্যান্ড 7, 6 এ বা 8 এ যদিও বলেন যে প্যাসিভ ভয়েস তারা লিখছে, ঠিক আছে? এখানে মার্কস ক্যারি ক্যারি হয় বেশিরভাগ মূলত কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে, বুঝতে পেরেছেন? প্যাসিভ ভয়েস আপনি এই জন্য এড়িয়ে যাবেন, প্যাসিভ ভয়েস লিখতে গেলে আপনি ভুল করে ফেলবেন, এই জন্য। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আপাতত প্রাইমারি রাইটিং এ। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি যদি প্যাসিভ ছাড়া যদি আপনি কোনো বিষয়কে করতে পারেন, উপস্থাপন করতে পারেন, তাহলে সেটা বেস্ট, তাই না? কি বলেন? স্যার, গ্রামার মিস্টেক ছাড়া যদি যেইভাবে হয় আমি ওটা করে ভালো মনে করি। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আমাকে দুই একটা রাইটিং দেখান, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে মানে কি ধরনের প্যাসিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, রাইট? ওকে। হুম। ঠিক আছে। আচ্ছা, এখনই দেখান না আমাকে, এটাই ভালো হবে। তাহলে যেটা বলতেছিলাম, দেখেন এখানে আমরা তাহলে যখন আমরা কোনো পার্সেন্টেজ অ্যামাউন্ট, তারপর হচ্ছে পরিমাণ, হ্যাঁ, আমরা বর্ণনা করব, তখন আমরা সরাসরি ওয়াজ অথবা ওয়ার্ড দিয়ে বর্ণনা করতে পারি, এটা একটা বিষয়। আমরা চাইলে ভার্ব টু দিয়ে বর্ণনা করতে পারি। আচ্ছা, ভার্ব টু দিয়ে আমরা যদি ধরেন আমি অ্যাক্টিভ ভয়েসে বর্ণনা করি, তাহলে কিভাবে হবে? হ্যাঁ, তাহলে এটা বলতে পারি এরকম যে বাংলাদেশ রেকর্ডেড, রেকর্ড মানে কি করা বলেন তো? সরি, বাংলাদেশ রেকর্ডেড কত পার্সেন্ট রেকর্ড করেছিল? 50%। মানে আমরা চাচ্ছি এটাকে ওয়াজ না দিয়ে আমি ভার্ব টু দিয়ে বর্ণনা করবো, তার মানে বাংলাদেশ রেকর্ডেড 50%।
তাহলে কি বলতে পারি এরকম যে বাংলাদেশ রেকর্ডেড 50% লিটারেসি রেট ইন 2002 in this country, তাই না? বা in লিখতে পারি the same country. হ্যাঁ, আচ্ছা, আবার আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে the bar chart in 2002. আচ্ছা, এখন মনে করেন যে আপনি চাচ্ছেন কি করার জন্য, আপনি চাচ্ছেন যে এটাকে প্যাসিভে নেওয়ার জন্য। প্যাসিভে নিতে গেলে স্বাভাবিকভাবে হচ্ছে আপনার একটু সেন্টেন্সের স্ট্রাকচারাল চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এইভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হতে পারে, তখন এইভাবে লিখতে হবে যে 50% লিটারেসি রেট was recorded in 2002 in Bangladesh, তাই না? তাহলে দেখেন আমরা প্যাসিভ কিন্তু তখনই করি, একটা বাক্যের প্যাসিভ আমরা তখনই করি যখন যে ডুয়ার সে না থাকে। দেখেন রেকর্ড বাংলাদেশে যে 50% হচ্ছে লিটারেসি রেট ছিল, এটা তো বাংলাদেশই রেকর্ড করছে অথবা অথরিটি রেকর্ড করছে, তাই না? তো সেক্ষেত্রে আমাদেরকে যে সাবজেক্ট, সাধারণত আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আমরা যখন বার টু দিয়ে বাক্য মেক করি তখন অবশ্যই আমাকে সাবজেক্টটাকে আগে বসাতে হবে, ডুয়ারকে আগে বসাতে হবে। এখানে 50% লিটারেসি রেট কে রেকর্ড করছে? দা চার্ট, বার চার্ট রেকর্ড করে, তাই না? ওকে, আচ্ছা, আবার দেখেন এখানে 50% লিটারেসি রেট ওয়াজ রেকর্ডেড ইন 2002 ইন বাংলাদেশ। আচ্ছা, এখানে ডুয়ার না থাকার কারণে বরং যাকে রেকর্ড করা হয়েছে সে আসার কারণে কিন্তু এটাকে প্যাসিভ করা হয়েছে, অর্থাৎ ওয়াজ এর পরে ভার্ব থ্রি যোগ করে দেওয়া হয়েছে। তো এই জন্য প্যাসিভ সেন্টেন্স মেক করতে হলে আপনি ঝামেলা পড়ে যাবেন। তা আপনার প্রথম দিকে যেহেতু আপনি প্র্যাকটিসের ক্ষেত্রে যদি বলেন, মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে আপনি প্রথমে ওয়াজ দিয়ে বাক্য মেক করবেন, সবচেয়ে সহজ উপায় কি? ওয়াজ দিয়ে আপাতত বাক্য মেক করবেন। দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ওয়াজ 50% ইন 2002। 2002 সালে কি করেছিল যে বাংলাদেশের লিটারেসি রেট ছিল 50%, দ্যাটস ইট, হয়ে গেল। এখন এটা বেড়ে গিয়ে কত পার্সেন্ট বাড়ছে? বলেন 55%, তাই না? অর্থাৎ 5% বেড়েছে, তাই না? কি বলেন? ওভার 55%। আচ্ছা, ওভার 55%। তাহলে আমরা লিখতে পারি, এখন 2007 এর পালা আমি বলতে পারি। আমরা আপাতত মানে কন্টিনিউয়াসলি প্রাইমারি রাইটিং এর কথা যদি বলি, প্রাইমারি রাইটিং এর ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসলি যে এটা যে বেড়ে গেছে আমি সেটা প্রথমে বলতে পারি যে 2002 সালের পর থেকে কি ক্রমাগতভাবে 2017 সাল পর্যন্ত কি লিটারেসি রেট বেড়ে চলেছে, তাই না? এটা গ্রাজুয়ালি কি ক্রমান্বয়ে বেড়ে গেছে, তাহলে কিন্তু আমি এই কথাটা এখানে বলতে পারি। আচ্ছা, এইগুলো আমরা এই সকল কথাগুলো আমরা পরে শিখবো। আপাতত আমরা স্বাভাবিক কথাগুলো বর্ণনা করতে শিখি। আমি ধরেন 2007 সালের কথা বলবো, তো আমি এখন বলতে পারি যে নেক্সট কামস, একবারে খুবই সিম্পল বর্ণনা, নেক্সট কামস 2007। অর্থাৎ এর অর্থ কি দাঁড়ায় যে এরপরে 2007 সালের প্রসঙ্গ আসে। এবার আমি লিখতে পারি না, ইন দিস ইয়ার, এই বছর কি ঘটেছিল যে জনসংখ্যার হার বেড়ে গিয়েছিল। তো বেড়ে গিয়েছিল বললে তো এখানে আমি বেড়ে গিয়েছিল ভার্ব টু কে নিয়ে আসবো। তো আমরা জানি ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, ইনক্রিজের সাথে আমরা ইডি যোগ করে দিব, তাহলে হয়ে গেল। তাই আমি লিখতে পারি যে ইন দিস ইয়ার, এই বছর কি হয়েছিল, দ্য রেট অর্থাৎ সাক্ষরতার হার ইনক্রিজড আ লিটল বিট, অল্প একটু বেড়ে গিয়েছিল, তাই না? কি বলেন? জি স্যার। আ লিটল বিট। আচ্ছা, আমি এটাকে আবার লিখতে পারি, আচ্ছা অত কঠিনে যাওয়ার দরকার নেই, আপাতত আমরা এই সহজ বাক্যগুলো শিখি। আমি এটাকে যদিও লিখতে পারি এস্টিমেটেড
একটু জটিল হইলো, এস্টিমেটেড অ্যাট কত মোর দেন 55%। 55। আমরা যদি একটু রং ঢং যোগ করতে চাই, এগুলো পরে যোগ করবো, আমরা আপাতত দরকার নেই। হ্যাঁ, আমরা আপাতত সিম্পল রাইটিংটা শিখি, প্রাইমারি রাইটিংটা শিখি, কি বলেন, তাই না? জি স্যার। তাহলে ওকে ফাইন, তাহলে আমি বেড়ে যাওয়ার বিষয়টা আমি এই ইনক্রিজ শব্দটাকে ব্যবহার করে আমি বললাম। আচ্ছা, এবার 2012 সাল, তো আমি এবার বলতে পারি না যে ইন 2012 অথবা এটাও বলতে পারি নাও উই হেড টু, মানে এবার আমরা অগ্রসর হই 2012 সালের দিকে। এটার মানে হচ্ছে এই যে দেখেন, এখন আমি হেড টু, অর্থাৎ হেড টু মানে অগ্রসর হওয়া, এখন আমি অগ্রসর হই কোন সালে, 2012 সালের দিকে। ওকে ফাইন, তো এই সালে কি হয়েছে, ইন দিস ইয়ার, এই বছর। জাস্ট একটা বাক্য কিভাবে সাজাতে হয়, জাস্ট আমি মানে সিকোয়েন্সটা কিভাবে সাজাবো আমি সেটা দেখাচ্ছি। তাহলে ইন দিস ইয়ার, এই বছর 2012 সালের কথা বলতেছি। তাহলে এই বছর কি হয়েছে, লিটারেসি রেট প্রায় 65% এর উপরে চলে গেছে। তাহলে আমি লিখতে পারি ইন দিস ইয়ার দ্য রেট, আমি একবার ইনক্রিজ ব্যবহার করেছি যেহেতু, তাহলে আমি লিখতে পারি ওয়েন্ট আপ, তাই না? ইনক্রিজের একটা সিনোনিম কি, ওয়েন্ট আপ। তাহলে ইন দিস ইয়ার, এই বছর দ্য রেট ওয়েন্ট আপ, হ্যাঁ, আগেইন, তাই না, আবার বেড়ে গিয়েছিল, তাই না, কি বলেন? অ্যান্ড এবং এটা বেড়ে গিয়ে যাওয়ার পর এটা পৌঁছেছিল কত পার্সেন্টে দেখেন তো, মোর দেন 65%। তাই আমি লিখতে পারি পৌঁছানো ইংরেজি রিচ, তাই না? তাহলে আমরা লিখতে পারি না অ্যান্ড রিচড, অর্থাৎ পৌঁছেছিল মোর দেন 65% হয়ে গেল। আচ্ছা, এবার ফাইনালি কামস 2017, আমি তাহলে লিখতে পারি ফাইনালি we move to 2017, যে পরিশেষে আমরা 2000, এই যে পরিশেষে আমরা কি করি, আমরা 2017 সালের দিকে আসি। আচ্ছা, আপনাদের এখানে সাউন্ড আসতেছে একটু, ওকে ফাইন। তাহলে যেটা বলতেছিলাম, তাহলে নাও ফাইনালি উই মুভ টু, পরিশেষে আমরা কি করি, উই মুভ টু 2017 সালে আসি। আমি আচ্ছা, ওগুলার দরকার নেই, বড় কমপ্লেক্স সেন্টেন্স আপাতত মেক করার দরকার নেই। এবার আমি বলতে পারি না যে ইন দিস ইয়ার, এই বছর, হ্যাঁ, কি করেছিল, এবারও বেড়েছিল। তাহলে আমি বললাম ইন দিস ইয়ার উই সি অ্যানাদার ইনক্রিজ, তাই না? এই যে আমি একটু অন্যভাবে বললাম, হ্যাঁ, যে এই বছর আমরা আরেকটা বৃদ্ধি দেখতে পাই, ঠিক আছে, বাই কত পার্সেন্ট বলেন তো, 2012 সালে ছিল 65% আর এখন হয়েছে প্রায় 78% এর মতো ধরে নিলাম আমরা। তাহলে আপনি এবারে হিসেব করেন, 65 থেকে 78 পর্যন্ত কত হয়, প্রায় আপনার হচ্ছে 13% এর মতো, তাই না? তাহলে আমরা মোর দেন 30% বলতে পারি। তাহলে বলতে পারি যে এরকম another increase by more than 30%, এটা হয়ে গেল from the, স্যার এই জায়গায় প্রিপজিশন, জি, যে প্রিপজিশন বাইটা হইছে না, হ্যাঁ, এই বাইটা দিয়ে মানে এই জায়গায় প্রিপজিশনের ব্যবহারটা কিভাবে? মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন দেখব যে কোনো ঘটনা, এই যে বেড়েছে আপনার কত বেড়েছে, 13% বেড়েছে না? তাহলে বাড়ার ঘটনাটা ঘটছে 13% এর কারণে, তাই না?
হুম যখন কোনো কিছুর দ্বারা কোনো কিছু ঘটে তখন তার আগে আমরা বাই ইউজ করি, সেই হিসেবে এই সংখ্যার আগে বাই হবে। আপনি যদি বলতেন যে এটা 60% থেকে 65% থেকে বেড়ে গিয়ে 7 more than 78% হয়েছে, তখন কিন্তু টু ব্যবহার করতাম আমরা। তখন আমরা লিখতাম হুম উই ইন দিস ইয়ার, দ্য রেট increased to 78%। আপনারা একটু মিউট করে ফেললে একটু সুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন আমি এখানে টু কেন ব্যবহার করলাম, কারণ এখানে 65% থেকে মুভমেন্ট হয়েছে কত সাল, কত পর্যন্ত, 78% পর্যন্ত, যার কারণে আমি টু ব্যবহার করছি। ওকে, এই যে দেখেন এখানে এটা হচ্ছে 78% আর এটা হচ্ছে 65% প্লাস, তাই না? তাহলে এখানে হ্যাঁ, এই জন্য আমরা 78% আগে টু ব্যবহার করছি। কিন্তু আপনি যদি বলেন যে 13% বেড়েছে, অর্থাৎ এই যে 65% থেকে 78% বিয়োগ করে কত পাচ্ছেন আপনি? 13 পাচ্ছেন। তো এই 13টা হচ্ছে কিসের কারণ? বৃদ্ধির কারণ, অর্থাৎ 13% বাড়াতেই, হ্যাঁ, আমরা এটাকে বৃদ্ধি বলতেছি। এখানে যদি 2% বাড়তো সেটাকে আমরা বৃদ্ধি বলতাম। তাহলে বৃদ্ধি হওয়ার কারণ তো হচ্ছে কি পার্সেন্টেজটা বাড়া, এই জন্য এখানে আমরা বাই ইউজ করতেছি। তাহলে আমরা ওই যে মানে আমরা যেটা লিখছিলাম যে we see another increase by more than 30% from the previous year, তাই না? previous year, that's it, হয়ে গেল। ওকে, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক একটা, মানে আমরা একটা পার্সেন্টেজকে কিভাবে বর্ণনা করব সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যে আমি, হ্যাঁ, আমি হয়তো ওয়াজ দিয়ে বলবো আর না হয় বেড়ে যাওয়া কমে যাওয়া বোঝানোর জন্য আমি ভার্ব টু ব্যবহার করবো। এই যে দ্য রেট ইনক্রিজড আ লিটল বিট, আমি এখানে ভার্ব টু ব্যবহার করলাম। আমি এখানে একটু দেখি, এখানে আমরা ভার্ব টু ব্যবহার করলাম। খুবই প্রাইমারি রাইটিং, আমি এখানে লিখে দিই আইএলটিএস প্রাইমারি রাইটিং, IELTS, আইএলটিএস প্রাইমারি রাইটিং। হ্যাঁ, আচ্ছা, তাহলে, হ্যাঁ, তাহলে যেটা বলতেছিলাম যে আমি এখানে কিভাবে বর্ণনা করব আমার পার্সেন্টেজগুলো, যা আমি দেখতেছি সেটাকে আমি কিভাবে বর্ণনা করব? আমি ওয়াজ ওয়ার্ড দিয়ে বর্ণনা করব আর না হয় ভার্ব টু দিয়ে বর্ণনা করব। হ্যাঁ, আচ্ছা, কখনো কখনো যদি উড কুড মাইট হ্যাড টু এর দরকার হয় তখন আমরা তাদেরকে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব পরে আমরা পরের আলোচনায় এগুলো আলোচনা করব। তো এখন এখানে ব্যাপারটা একটু লক্ষণীয় দেখেন, আমি যখনই পার্সেন্টেজের কথা বলছি ওয়াজ ব্যবহার করেছি। দেখেন এই যে এখানে কোথায় যেন, এই যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ওয়াজ 50% ইন 2022, এটা আমরা সর্বপ্রথম ব্যবহার করেছিলাম, এইখানে আমরা ব্যবহার করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার যখন আমি আবার 2007 সালের পার্সেন্টেজ বর্ণনা করছি তখন কিন্তু আমি ভার্ব টু ব্যবহার করছি, যে ইডি দেখতে পাচ্ছেন আপনারা। আবার 2012 সালে যখন আমরা পার্সেন্টেজ বর্ণনা করছি তখন আবার ভার্ব টু ব্যবহার করেছি, গো থেকে ওয়েন্ট আপ, তাই না? ওয়েন্ট আপ। আবার আমরা ইসের 2017 সালে যখন আমরা পার্সেন্টেজ বর্ণনা করছি, যেহেতু এখানে আমরা কত পার্সেন্ট বেড়ে গিয়েছিল, কত পার্সেন্ট ছিল সেটাকে আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করি নাই, তো এই জন্য কিন্তু আমরা এখানে ভার্ব ওয়ান এর ব্যবহার করেছি, যে ইন দিস ইয়ার উই সি অ্যানাদার ইনক্রিজ বাই মোর দেন 30%। এখানে কোনো পার্সেন্টেজকে নির্দিষ্ট করে উল্লেখ করা হয় না, মানে বলতেছি যে এখানে অতীতকালে কি ছিল, অর্থাৎ অতীত নির্দেশক কোনো কথা নাই। এখানে অতীত নির্দেশক কোনো কথা না থাকার কারণে এখানে আমরা ওয়াজ আর আনি নাই, এখানে আমরা ভার্ব টু আনি নাই। হ্যাঁ, আমি এটাকে চাইলে এইভাবে ভার্ব টু দিয়ে করতে পারতাম, যে ইন দিস ইয়ার, হ্যাঁ, দ্য রেট হ্যাড, এই যে ভার্ব টু দিয়ে করলাম, অথবা আমি লিখলাম দ্য রেট saw a further increase, হ্যাঁ, ফার্দার ইনক্রিজ, এটা হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি চাইলে ওয়াজ দিয়ে করতে পারি। আমি বলতে পারি যে ইন দিস ইয়ার দ্য রেট ওয়াজ, এই বছর দ্য রেট ওয়াজ, রেটটা ছিল কত পার্সেন্ট? হ্যাঁ, মোর দেন 78%, যে এই বছর
রেটটা ছিল মোর দ্যান 78%, 78%-এর চেয়েও বেশি। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এই সাধারণ সেন্টেন্স মেকগুলো আমরা করতে পারি। এখন আমরা কনক্লুশনের কথা বলি। দেখেন কনক্লুশনটা যদি আমি কনক্লুশনটা কি লিখবো, কনক্লুশনে আমি লিখবো যে এখানে কি ঘটছে আসলে। আমি দেখতেছি যে বাংলাদেশের শিক্ষার হার দিন দিন বেড়ে চলতেছে। এই যে চিত্রটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই চিত্রটা আমাদেরকে কি তথ্য দেয়? আমাদেরকে তথ্য দেয় যে আমাদের বাংলাদেশের শিক্ষার হার দিন দিন বেড়ে চলেছে। তাহলে আমি বেড়ে চলে যাওয়ার যে ঘটনাটা এটার দ্বারা প্রমাণিত হইল, আমরা ইন কনক্লুশনে সেটাই লিখব। তাহলে আমি লিখতে পারি যে টু সাম আপ, পরিশেষে উই ক্যান সে দ্যাট, সহজভাবে বললাম, উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি যে দ্য গ্রাফ হ্যাঁ হ্যাজ হাইলাইটেড দ্য গ্রাফ হ্যাজ হাইলাইটেড, হ্যাঁ, যে এই গ্রাফটা কি করেছে, তুলে ধরেছে, তাই না? কি তুলে ধরেছে? এই যে দ্য গ্রাজুয়াল ইনক্রিজ, তাই না, ক্রমাগত বৃদ্ধিকে। তাহলে লিখলাম দ্য গ্রাজুয়াল মানে ক্রমাগত, ইনক্রিজ, হ্যাঁ, তাহলে দ্য গ্রাজুয়াল ইনক্রিজ অফ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, হ্যাঁ, শেষ হয়ে গেল, আমার সামারি হয়ে গেল। যে পরিশেষে বলা যায় যে এই গ্রাফটি কি করেছে, যে বাংলাদেশের লিটারেসি রেটের গ্রাজুয়াল ইনক্রিজকে, হ্যাঁ, তুলে ধরেছে, তাই না? and also predicts that, এবং এটাও কি করে প্রেডিক্ট করে, যে কি প্রেডিক্ট করে, যে the future statistics, বা আমি লিখলাম যে the future literacy rate, সহজভাবে বললাম, লিটারেসি রেট বাড়তেই থাকবে, will keep increasing, আমরা যেহেতু দেখলাম যে এখানে ক্রমান্বয়ে বাড়তেছে 2002 সালের পর থেকে 2002 সাল পর্যন্ত বাড়তেই আছে, তাহলে তো আমরা এটা ধারণা করতে পারি, মানে এটাকে আমরা ভবিষ্যৎবাণী করতে পারি, যে এমন ভবিষ্যৎবাণী করতে পারি যে ফিউচারের লিটারেসি রেট কি করতে থাকবে, বাড়তেই থাকবে, ওকে, বেড়েই চলবে। দ্যাটস ইট, হয়ে গেল, এটা সামারি হয়ে গেল আমাদের। আচ্ছা, যাই হোক, এই যে আমি যে লেখাটা লিখলাম এটা হচ্ছে একবারে সাদা মাটা, ধরে নেন যে এখানে এটা হচ্ছে 5 বা 5.5 এর মতো ব্যান্ডের লেখা আর কি, বুঝতে পেরেছেন? এটা তো আমাদের, এটা আমরা জাস্ট দেখলাম যে আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে মেক করব। এখন দেখেন এখানে আমাকে কিন্তু যখন আমি ইতিহাস সম্পর্কে কথা, মানে অতীতকালকে আমি ইঙ্গিত দিচ্ছি না, নির্দেশ করছি না, তখন কিন্তু আমি সেখানে ভার্ব ওয়ানকে ব্যবহার করেছি, যেমন ক্যান, হ্যাঁ, মডেল ভার্বের ভার্ব ওয়ান। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হ্যাজ হাইলাইটেড বর্তমানকে ব্যবহার করেছি আমি, হ্যাঁ, অ্যান্ড অলসো প্রেডিক্টস ভার্ব এসএসকে ব্যবহার করেছি। তাহলে আমি যখন কোনো ইতিহাস ভিত্তিক কোনো কথা বর্ণনা করব, সেখানে যদি প্রেজেন্ট টেন্সকে আনা লাগে, তাহলে এই যে 3 নাম্বার যে এটা আনা লাগতে পারে, মানে আমাদেরকে পাস্টের পাশাপাশি প্রেজেন্টকে আনা লাগতে পারে কনটেক্সটের স্বার্থে। এখানে কনটেক্সটের স্বার্থে অর্থাৎ এই টপিকের স্বার্থে আমাকে কি করতে হয়েছে, আমাকে এখানে বর্তমান কালকেও আনতে হয়েছে। কিন্তু আমরা যখন অতীতকালের বিষয়গুলো বর্ণনা করছি, ইতিহাসগুলো বর্ণনা করছি, যে বাংলাদেশের কোন সালে কি ছিল, সেটার মধ্যে কিন্তু আমরা ভার্ব টুকেই ব্যবহার করেছি। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এভাবে আপনারা যে কোনো একটা টপিক সম্পর্কে আপনারা এভাবে সেন্টেন্স মেক করে আমাকে দেখান আগামী ক্লাসে। এখানে আমি লিটারেসি রেট আছে এটাই দিয়ে দিই আপনাদেরকে, একটু অন্যভাবে দিব আমি। এটা ধরেন আছে লিটারেসি রেট অফ বাংলাদেশ। আচ্ছা, আমি এটা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, এটা দিই,
লিটারেসি রেট অ্যান্ড ইলিটারেসি রেট, এখন দুইটা দিলাম। হ্যাঁ, ইলিটারেসি রেট, তাহলে লিটারেসি রেট অ্যান্ড ইলিটারেসি রেট অফ বাংলাদেশ দুইটা দিয়ে দিলাম একসাথে। আমি এটা করে দিচ্ছি আপনাদেরকে। ওকে ফাইন। আচ্ছা, এটা কি করব, আচ্ছা আমি একটা আপনাদের চার্ট দিয়ে দিব আপনাদেরকে। আমি এটা এডিট ডাটা, হ্যাঁ এডিট ডাটা পেয়েছি। হ্যাঁ দাঁড়ান, আপনারা কি কেউ বলতে যাচ্ছেন এখানে? আপনার কথা আসতেছে না আমিনুল ইসলাম, আপনার কথা আসতেছে জি না। স্যার। আপনি একটু, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু দেখেন। আপনার আগামী ক্লাসে আমাকে এটা করে দেখাবেন। হ্যাঁ, আমি আপনাদের একটা চার্ট দিচ্ছি এখানে। 2002 সাল হচ্ছে, 2002 সাল এটা হচ্ছে। ওকে ফাইন। এখানে সিরিজ 2। আচ্ছা 2002 সালে যদি 45% হয়ে যাচ্ছে আপনার লিটারেসি রেট, তাহলে ইলিটারেসি রেট ছিল 55%। আচ্ছা, তারপরে এটা যদি হয় 50, তাহলে এটা হবে ইলিটারেসি ছিল 50%। দেখি আপনারা কে কার দিয়ে কতটুকু লিখতে পারেন। এটা আপনারা অনলাইনে খুঁজে পাবেন না আশা করি, আর নিজ থেকে লিখতে হবে আপনাদেরকে। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনি 3.9%, আর এটা হচ্ছে 30%। হ্যাঁ, ওকে ফাইন। আপনার আগামীকাল আমাকে এটা কমপ্লিট করে দেখাবেন। এখানে দুইটা দেখি আপনি এটা কমপ্লিট করলে আমি বুঝতে পারবো যে আপনার কার দৌড় কতটুকু পর্যন্ত। এরপর আমি সেই অনুযায়ী ইনশাল্লাহ আপনাদের ট্রিটমেন্ট করবো ইনশাল্লাহ, নো প্রবলেম। ওকে, আচ্ছা। তো আজকে আমরা শুধু স্টোরি অ্যান্ড হিস্ট্রি বেসড এটা নিয়ে আলোচনা করলাম। বলতে পারেন যে 1 আর 3 দুইটা নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমরা যে কোনো রাইটিংয়ে হয়তো সম্পূর্ণ এটার 1 নম্বর বেজ নিয়ে আমরা লিখতে পারি, অথবা আমরা 3 নম্বর বেজটা নিয়েও লিখতে পারি। 3 নম্বর বেজটা নিয়ে তো কখন লিখবো? যখন দেখবো এখানে আমার সব ধরনের টেন্সের প্রয়োজন আছে। সব ধরনের টেন্সের প্রয়োজন হলে তো আমরা কি করব? আমরা সাধারণত চেষ্টা করব আপাতত এক প্যাসিভ ভয়েসকে এড়িয়ে চলার জন্য। হ্যাঁ, প্যাসিভ ভয়েসকে এড়িয়ে চলার জন্য যদি চেষ্টা করব, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আরো কয়েকটা বিষয় ইনক্লুড করতে পারি। সেটা হচ্ছে অ্যামিজারের ব্যবহার করতে পারি। অ্যামিজার, এটাকে আমরা নিয়ে আসি। ওকে ফাইন। তাহলে আমরা এখানে আনতে পারি হচ্ছে আর কিসের ব্যবহার? 2 নম্বরে আমরা আনতে পারি হচ্ছে ভার্ব 1 অথবা ভার্ব এস বা ইএস এর ব্যবহার। 3 নম্বরে আমরা আনতে পারি কিসের ব্যবহার? উইল অথবা উড এর ব্যবহার, অথবা ক্যান এর ব্যবহার, অথবা আনতে পারি মে এর ব্যবহার, অথবা আনতে পারি হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার আনতে পারি আমরা। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা একটা যে কোনো একটা স্টোরিকে সাজাতে পারি চাইলে। এগুলো দিয়ে পসিবল, ঠিক আছে? আপনি চাইলে একটা মানে একটা স্টোরি ধরেন সম্পূর্ণ কমপ্লেক্স সেন্টেন্সে লেখা আছে, মানে একটা সিম্পল সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সও লেখা নাই, এমন একটা গল্পকেও বা এমন একটা প্যারাগ্রাফকেও আপনি চাইলে সিম্পল সেন্টেন্সে লিখতে পারেন, শুধু সিম্পল, একবারে ভেঙে চুরে, এটা পসিবল। তো সেই ক্ষেত্রে এই জন্য আমাদের সেন্টেন্স সম্পর্কে যেমন ধারণা থাকতে হবে, প্লাস হচ্ছে সেন্টেন্সের বিভিন্নভাবে তৈরি করার উপায়গুলোও জানতে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনি রাইটিংয়ে খুব ভালো করতে পারবেন। আপনি কোন জায়গায় কোন সেন্টেন্সটাকে কিভাবে অ্যাপ্লাই করলে ভালো হয় এটা শিখতে হলে আপনাকে যে প্রাইমারি রাইটিংগুলো আগে শিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক। কি বলেন আপনারা? আপনাদের কারো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। You have only 3 minutes in your hands, okay? জি হ্যাঁ।
কারো কোনো জিজ্ঞাসা স্যার এই ক্লাসে রেকর্ডিং দিবেন না? হ্যাঁ হ্যাঁ শিওর